চিটকুলকেই কিন্তু আমাদের ভারতের শেষ গ্রাম বলা হয়। চিটকুলকে ভারতের শেষ গ্রাম সেটা অ্যাকচুয়ালি না। তো চলুন ভারতের এই যে শেষ গ্রামের যে ধাবা বা ক্যাফে সেটাই এখন আপনাদের দেখাবো। মানে আমরা যে আমাদের ডেস্টিনেশনে কখন পৌঁছাবো আমরা জানি না। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নর রক গেটের একদম সামনেই। থাম্বনেলে লিখেছি ভারতের শেষ গ্রাম চিটকুল। আচ্ছা, ভারতের শেষ গ্রাম ভারত বাংলাদেশ বর্ডারের কাছে যে সমস্ত গ্রাম রয়েছে সেটাও তো হতে পারে। চিটকুলকে নিয়ে কেন এত টানাটানি হলো, আর এই ভারতের শেষ গ্রাম চিটকুলকে টানাটানির কারণ রয়েছে আমার এই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, অনেক কিছু জানতে পারবেন। শুধু চিটকুল গ্রাম নয়, নারকান্ডা থেকে যখন সাংলা হয়ে চিটকুল পর্যন্ত গিয়েছিলাম, রাস্তার মধ্যেও পেয়েছিলাম দেখার মতো পৃথিবীর মধ্যে সেরা ভয়ঙ্কর সুন্দর ডেঞ্জারাস রাস্তা, কিছু অপরূপ সৌন্দর্যময় জায়গা। পৌঁছে গিয়েছিলাম ভারত চীন তিব্বত বর্ডারের কাছে, যেটা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। নারকান্ডাও দুর্দান্ত জায়গা, যেটা এর আগে প্রথম পর্বেই আপনাদের দেখিয়েছি। কলকাতা থেকে চণ্ডীগড় হয়ে সিমলার উপর দিয়ে নারকান্ডা পর্যন্ত আসার ভিডিওটা ঠিক এর আগের প্রথম পর্বেই আছে। ভিডিওটা এখনো যারা দেখেননি দেখার অনুরোধ রইল। আর এই গল্পের আকারে ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। লাইক, শেয়ার, একটা ছোট্ট কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এটা আমার অনুরোধ রইল। চলুন আজকের দুর্দান্ত একটা রোমাঞ্চকর পর্ব শুরু করা যাক। রুম থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। এখানে লাগেজপত্র নিয়ে রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসবে। আর আজকে আমরা যে নারকান্ডায় আছি, নারকান্ডা থেকে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর আজকের এখন মোটামুটি আমরা যে যাচ্ছি ওই 18-20 এরকম তাপমাত্রা। সাংলা বা চিটকুলে এর থেকে তো অনেক বেশি ঠান্ডা হবে, আর যত আমরা এগোতে থাকবো ঠান্ডা কিন্তু তত বাড়তে থাকবে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 5 নম্বর জাতীয় সড়ক বা হিন্দুস্তান তিব্বত রোড বলা হয় এটাকে। আমরা প্রথম যাব করছমের উপর দিয়ে। করছমের একটা ব্রিজ সুন্দর পেরোবো এবং ওখানে ড্যাম পাবো। কিছু পাইন গাছ রয়েছে, ঝাউ গাছ রয়েছে এবং পাহাড়ি আরও বেশ কিছু গাছপালা রয়েছে। দূরে যে সমস্ত পাহাড়ের দৃশ্যগুলো দেখছি, সারি সারি পাহাড় এবং সারিবদ্ধভাবে এই পাহাড়ের দৃশ্যটাও অপূর্ব লাগছে। বিভিন্ন জায়গায় প্রচুর আপেলের চাষ হয়ে রয়েছে এবং সেই সমস্ত সাদা সাদা নেটগুলো আমরা লক্ষ্য করছি। যেতে যেতে আরও একটা নতুন অপূর্ব শোভা জুড়ে গেল, সেটা হচ্ছে শতদ্রু নদী। আমরা ঘন্টা দুয়েক এলাম, এবার লং জার্নি করা তো সম্ভব না, সেই জন্য আমরা মাঝে একটু দাঁড়িয়ে গেলাম। আর যেখানেই দাঁড়াচ্ছি চারিদিকেই মানে যেদিকেই ঘুরে তাকাই না কেন, পাহাড়ের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ভিউ। কোনো জায়গায় গাছপালা শুকনো হয়ে গেছে, কোনো জায়গায় প্রচুর সবুজ, এইরকম বিভিন্ন কিন্তু ভিউ আমরা আজকে দেখতে দেখতে যাচ্ছি। পাশ দিয়ে বয়েই চলেছে সতলেজ নদী, যেটাকে আমরা বাংলায় শতদ্রু নদীও বলে থাকি। আর তারপরে আমরা সাংলার দিকে যখন পৌঁছে যাব ওখানে আমরা পাবো বাসপা নদী। আজকে হচ্ছে এই দুটো নদীর কম্বিনেশন, আমরাও থাকবো, আমাদের সাথে দুটো নদীও থাকছে। যেতে যেতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়লাম, আর দেখুন তার পাশে এই হচ্ছে পাহাড়। কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে জায়গাটা, একটু দাঁড়িয়ে পড়লাম এখানটায়। দেখুন হিমাচলে আমরা এই শতদ্রু নদীর ধারে একটু দাঁড়িয়েছি, কত সুন্দর একটা গরু দাঁড়িয়ে আছে দেখুন। তো এখানে কোনো ভিউ পয়েন্ট বা কোনো কিছু সাইট সিইংয়ের মধ্যে পড়ছে না। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে এখানে কিছুটা দাঁড়াতে, আমরা এই নদীটাকে ভালো করে উপভোগ করবো বলে। কোনো কোনো সাইডে পাহাড়, তার সাথে এইরকম নদী বয়ে চলেছে, আর নদীর একটা সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ক্যামেরায় শোনা যাচ্ছে কি বলতে পারছি না, বাট আমরা নদীর একটা খুব সুন্দর সাউন্ড শুনতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে রামপুর মার্কেট, বিভিন্ন দোকানপাট রয়েছে প্রচুর। দেখুন এখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে, যে ভিতরে একটা বড় মার্কেট। মানে নতুন নতুন জায়গা, নতুন নতুন অভিজ্ঞতা, দেখে পুরো মন ভরে যাচ্ছে। আস্তে আস্তে দেখুন মানে পাহাড়ের যে রাস্তা এবং পরিবেশ, ভাইবটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখুন সেই ঝুলন্ত পাহাড়ের নিচে দিয়ে রাস্তা, এটা সবে শুরু বলা যায়। এখানটায় ল্যান্ডস্লাইড হয়েছে সেটা বোঝা যাচ্ছে। মানে আমরা যে আমাদের ডেস্টিনেশনে কখন পৌঁছাবো আমরা জানি না। যেখানেই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি
ড্রাইভার দাদাকে বলছি, দাদা দাঁড়িয়ে যাচ্ছে, চারিদিকের ভিউ নিজেরাও দেখছি, ক্যামেরাও বন্দি করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. যেতে যেতে আমরা এবারে একটু লাঞ্চ করব, তো বাধাল বলে একটা জায়গায় দাঁড়ালাম। আর এখানে দেখুন এই যে লেখা আছে চটিওয়ালা ধাবা, আর এখানের যে লোকাল ফুড, সেই লোকাল ফুড দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। ভুট্টার রুটি, তার সাথে হচ্ছে রাজমা, আর একটা সর্ষের শাক, আর একটা কি একটা কারি আছে, আর একটা মিষ্টি জাতীয় কিছু। আর এরপরে এটা কমপ্লিট হলে একটা কি লাল রাইস, একটা লাল রাইস কি একটা দেবে বলছে, ওটা এখনো দেয়নি, এটা কমপ্লিট হলে ওটা দেবে। তো আপনারা যখন কোথাও গিয়ে থাকবেন, আমরা তো সবাই মাছে ভাতে বাঙালি, ভাত খেতেই ভালোবাসি, বাট আমার মনে হয় যখন যেখানে আমরা যাব সেখানকার লোকাল ফুডগুলো একবার হলেও ট্রাই করা উচিত। আমি এক মনে খেয়ে যাচ্ছি, আর কিছু বলছি না, খিদে পেয়েছে প্রচুর। এই যে বললাম না রাইসটা ছিল, এই রাইসটা দিয়ে গেল, এই হচ্ছে লাল রাইস, আর তার সাথে রাজমা। তবে আমরা এই যে থালিটা এতক্ষণ খেলাম, বেশ খারাপ লাগলো না, কিন্তু একটু অন্যরকম খাবার, ভালোই লাগলো। রাইসটাই বেশি ভালো লাগছে, ওই আর কি, এই যে মাছে ভাতে বাঙালি, ওই জন্য রাইসটা ভালো লেগেছে, তাই না? প্রত্যেক দিনের লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা আমরা আলাদাভাবে লাঞ্চটা করে নিচ্ছি। আর এই যে টোটাল থালিটা 200 টাকা পড়লো আমাদের। সিমলা থেকে আমরা এবারে কিন্নর জেলায় প্রবেশ করছি। এই হচ্ছে কিন্নর জেলার প্রবেশদ্বার। আমাদের এই স্পিতি ট্যুরে টোটাল আমরা 6টা জেলাকে কভার করব। এই রাস্তাটা হচ্ছে হিন্দুস্তান তিব্বত রোড। পৃথিবীর মধ্যে যে 5টা ভয়ঙ্কর রাস্তা রয়েছে তার মধ্যে একটা। 5টা ডেঞ্জার রোডের মধ্যে একটা এই কারণেই বলা হচ্ছে, বাঁদিকে যদি নিচের দিকে তাকানো যায় একেবারে খাড়াই, মানে গভীর খাদ বাঁদিকে। সামনের দিকে কিন্তু আরও ডেঞ্জারাস কিছু রোড পড়বে। এই সামনেই হচ্ছে কিন্নর রক গেট, আপনাদের গাড়ি থেকে এই জায়গাতেই নামিয়ে দেবে। ওখানে গাড়ি দাঁড়ানোর বিশেষ কোনো জায়গা নেই, যার জন্য ড্রাইভার দাদা আমাদের ঠিক এই জায়গাটা দাঁড় করিয়ে দিলেন। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগবে আপনাদের আসতে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সবাই যাচ্ছে। এই যে সামনে যে দেখুন, এই দেখুন গাড়ি যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নর রক গেটের একদম সামনেই। এখানে হচ্ছে এই যে পাহাড়টা পুরো ঝুলে রয়েছে, আর ওই উপরের যে বড় যে পাহাড়ের যে অংশটা আছে না, দেখো এই নিচের এইটা জাস্ট সাপোর্ট রেখেছে, সাপোর্ট রেখেছে। মাঝে মাঝে কি হচ্ছে বলুন তো, ছোট ছোট পাথরের টুকরোগুলো পড়ছে। আর এখানে সকলেই যদিও দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি, সেলফি সমস্ত কিছু নিচ্ছে। কিন্নর রক গেটের মধ্যে দিয়ে আমরা এখন এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, কিছুটা ভয়ও লাগছে। তবে এখানে বেশিক্ষণ কিন্তু দাঁড়ানোটা ঠিক নয়। দেখুন ওপরটায় বেশ ডেঞ্জার হয়ে রয়েছে এই জায়গাটা, ওপর থেকে পাথর খসেও পড়তে পারে। দেখুন মানে বেশ ভয়ঙ্কর লাগছে আর কি এই জায়গাটা। আমরা যারা বাঙালিরা ঘুরতে পছন্দ করি, শুধু বাঙালি নয়, পৃথিবীর সকল মানুষ যারা ঘুরতে পছন্দ করে আর কি, সেই আছে না কথায়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। জগৎটাকে। তা সেটা ভয়ঙ্কর হোক আর যাই হোক, সমস্ত কিছু জিনিসকে দেখা, ঘোরা, এটাই হচ্ছে আমাদের একটা নেশা। সেই নেশাতেই আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি, আর তার সাথে আপনাদের কিন্তু সমস্ত ইনফরমেশন দিচ্ছি। কিন্নর গেট পার হয়ে কিছুটা এগিয়ে আসার পরেই শুরু হলো এই ভয়ঙ্কর রোমাঞ্চকর রাস্তা। একপাশে মাথার ওপর ঝুঁকে রয়েছে বিশাল পাহাড়ের পাথর, মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে। আর অন্য পাশে এক বিশাল গভীর গিরিখাত, যার গভীরতা দেখে বুক কেঁপে ওঠে। এই রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি চলছে, তখন ভয় আর রোমাঞ্চ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য, অথচ কত ভয়ঙ্কর। সত্যি এক অনন্য অভিজ্ঞতা আমাদের জীবনের স্মৃতি হয়ে রইল। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম কারচাম। এখানে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, সেই কারণেই আমরা এখানে দাঁড়ালাম চা কফি টফি খাওয়ার জন্য। আর এখান থেকে আরও বেশ কিছুটা যাওয়ার পর আমরা কারচাম
ব্রিজ পাবো, কাটসাম ড্যাম পাবো, সেইগুলো দেখতে দেখতে আবার আমরা চলে যাব চিটকুল। ক্যাফের সামনে থেকেই আমরা এই যে গরম গরম চা আর পাহাড়ের কোলে এইরকম মাঝে মাঝে গরম চায়ে চুমুক দিতে কিন্তু দারুণ লাগে। তার পাশ দিয়েই একদম পাশ দিয়েই বয়ে যাচ্ছে সেই সতলুজ নদী। আর যেই নদীটার সাথে একদম সকালে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, সেই নদী কিন্তু এখনও আমাদের সাথে আছে, শতদ্রু নদী। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 7:05 মানে আমাদের ওইদিকে তো সন্ধ্যা হয়েই যায়। আর এখন নিশ্চয়ই ওয়েদারটা দেখে বুঝতে পারছেন পুরো লাইট আছে, মনে হচ্ছে যেন বিকাল 5টা বাজে। এখানে যে 7টার পরেও সন্ধ্যা হয় না সেটা আমরা জানি, তো আজকের সচক্ষে আমরা মানে সেটা উপভোগ করলাম। আমরা এখন এসে পৌঁছালাম, এই যে পাশেই আছে কাটসাম ড্যাম। আর এই ড্যামের মধ্যেই যে শতদ্রু নদী আছে না, নদীর জলটাকে এখানে ধরে রাখা আছে। আর ওই পাশে হচ্ছে কাটসাম ব্রিজ, আমরা ওই ব্রিজের ওপর দিয়ে এই ড্যামটার পাশে এলাম। ড্যামের মধ্যে জল ধরা রয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এবং এই জায়গাতেই দুটো নদী এসে মিশেছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে শতদ্রু নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদম জলটা নীল, ওটা হচ্ছে বাসপা নদী। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে ঠিক এই জায়গাটা। আমরা সকাল থেকে শতদ্রু নদী ধরে আসছিলাম, এবার আমরা যে চিটকুলের দিকে যাব, তো এবার হচ্ছে আমাদের সঙ্গী হবে বাসপা নদী। এখান থেকে এগিয়ে চললাম সাংলা হয়ে চিটকুলের পথে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেল। রাতে জার্নিটাও একটা চরম রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। চলে এলাম সাংলা বাজার। সাংলা বাজার থেকে প্রায় 20 কিলোমিটার এক দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন আমরা চিটকুলে পৌঁছালাম, ঘড়িতে তখন সময় রাত্রি 10টা। চিটকুলে আজকে আমরা যে জায়গাটা চলে এলাম, এখানে টেন্ট হাউস আছে, আমরা আজকে এখানেই থাকছি। আর আমাদের আসতে 10টার মতো বেজে গেছে, যেহেতু আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম। আর এখানে এসে যেটা ফিল করছি, প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণ আরও সাইডে হচ্ছে রিভার আছে, রিভারের জন্য তো ঠান্ডা লাগছেই। আর তাছাড়া ওই যে দূরে পাহাড়গুলো আছে না, পাহাড়ের মাথায় অলরেডি বরফ জমে আছে, আর সেইগুলো তো আপনাদের কাল সকালে দেখাবো। রাতের আজকে ভিউটা তো দেখাচ্ছি, কাল মর্নিংয়ে আশেপাশে যে পাহাড়ে বরফ জমে আছে বা এই পরিবেশটা কালকে সকালে ভালো করে আপনাদের দেখাতে পারবো। চারিদিক নিঝুম, কনকনে ঠান্ডা হাওয়া, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, আর মাথার উপরে কালচে আকাশ। গ্রামের এক কোনায় কয়েকটা ছোট্ট টেন্ট, তার একটার মধ্যে হয়ে উঠল আমাদের রাতের আশ্রয়। হি হি করে কাঁপতে কাঁপতে যখন টেন্টের জিপটা টেনে ভেতরে ঢুকলাম, বাইরের সেই হাড় কাঁপানো ঠান্ডা, আর ভিতরে একটুখানি আশ্রয়। এই অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। আজকে রাত্রে দেখুন আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। এখানে আসার সাথে সাথেই এই ক্যাম্প ফায়ারটা শুরু হলো। দারুণ এনজয় করছি কিন্তু আমরা। দেখুন এখন এখানে টেম্পারেচার হচ্ছে 3, এখন রাত্রি 11টার মতো বেজেছে। অন্যান্য যারা গেস্ট এসেছে তারা সন্ধ্যা 8টার সময় ছিল, ওই সময় কিন্তু আরও কম ছিল, তখন বলছে যে 1 টেম্পারেচার ছিল। রাতের দিকে হয়তো মাইনাস টেম্পারেচার হয়ে যাবে। ক্যাম্পফায়ার শেষে রাত্রি প্রায় 12টা বাজে। চিকেন, ডাল, সবজি, ভাত, রুটি। টেন্টের বাইরেই শুরু হলো আমাদের ডিনার পর্ব। এরকম আমরা কাঁপছি, কেঁপে কেঁপে ডিনার হচ্ছে। এই ট্যুরে আমাদের সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এরকম প্রচণ্ড ঠান্ডা, মানে মাইনাসে চলছে, তার মধ্যে এখন বাজে রাত্রি 12টা। আমরা এই টেন্টের পাশে না, টেন্টের বাইরে বসে এরকম ডিনার করছি। মানে এতটাই ঠান্ডা, আমাদের যে ট্যুর অপারেটরের সুশান্ত এইভাবে ডিনার করছে দেখুন। সুশান্ত, খুব ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, প্রচুর ঠান্ডা। তো এই মানে কেমন লাগছে তোমার? এটা একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, আর দেরি না করে আপাতত আজকের মতো গুড নাইট। কালকে সকাল থেকে আবার আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে। চিটকুল গ্রামের কনকনে ঠান্ডায় টেন্টের ভেতর সারা রাত কাটিয়ে সকালে যখন টেন্টের বাইরে বেরোলাম, মনে হলো এক টুকরো স্বর্গে পা রাখলাম। চারিপাশের শান্ত স্নিগ্ধ সকাল আর পাহাড়ি প্রকৃতির রূপ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। টেন্টের আশেপাশে কিছুক্ষণ হেঁটে সকালের তাজা হাওয়া গায়ে মেখে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আজকে হচ্ছে মর্নিংয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
আর এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি পেয়েছি, হয়তো কিছুক্ষণ পরেই বৃষ্টিটা কেটে যাবে। আমরা যে জায়গাটায় নাইট স্টে করেছিলাম, জায়গাটা এতটাই সুন্দর, তার চারিপাশটা একদম পাহাড়ে ঘেরা, তার মাঝে হচ্ছে আমাদের টেন্ট। এত সুন্দর এখানের পরিবেশটা, সামনে দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, পিছনে পাহাড়ের চূড়ায় বরফ, মানে দুর্দান্ত। এরকম একটা অপরূপ দৃশ্য যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এইরকম জায়গায় এসে একদিন নাইট স্টে অবশ্যই করতে হবে। কাল রাত্রে এসেছি, কালকে আর আপনাদের টেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একটু দেখিয়ে দিই। যেমন রুম হয়, রুম সাইজের একটা টেন্ট আছে, টেন্টটা একটু অগোছালো হয়ে আছে। কিং সাইজ বেড দেওয়া আছে, 2টো বালিশ দেওয়া আছে আর 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। আর এত পরিমাণ ঠান্ডা ছিল, যার জন্য আমি একটা ব্ল্যাঙ্কেট অলরেডি পেতে নিয়েছিলাম। মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও পরিষ্কার এবং ব্ল্যাঙ্কেটগুলোও পরিষ্কার। আমরা একটা ব্ল্যাঙ্কেট পেতে নিয়েছিলাম আর একটা গায়ে দিয়েছিলাম। একটা সাইড টেবিল দেওয়া আছে, আর ওই দিকেও একটা ছোট্ট মতো টেবিল দেওয়া আছে। আর এইরকম না ছোট্ট একটু জানালা টাইপ করা আছে, এইগুলো চাইলে আপনারা খুলে দিতে পারবেন। এইরকম 4টে টোটাল উইন্ডো করা আছে। হ্যাঁ, এখানে লাইট বলতে পর্যাপ্ত লাইট নেই, তবে যতটুকু লাইট দেওয়া আছে সেটা কিন্তু যথেষ্ট। একটা ছোট্ট এখানে লাইট আছে, আর এখানে একটা চার্জিং পয়েন্টের অপশান করা আছে, এখানে আপনি সমস্ত কিছু চার্জও করতে পারবেন। আর এই যে পুরো ফ্লোরটা দেখছেন না, এটাতে একটা বেশ মোটাসোটা একটা কার্পেট পাতা আছে। আর এই যে এখানে দেখছেন, এখানে একটা এরকম জিপ দেওয়া আছে, এইটা হচ্ছে ওয়াশরুম। এবার ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ সাইজটা কিন্তু বেশ বড়। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বালতি দেওয়া আছে, তারপর এখানে কল আছে, বেসিন আছে, সব কিছুই আছে। তবে এখানে গিজার ফেসিলিটি না থাকলেও আপনাদের যে সমস্ত গরম জল থাকে, সবসময় কিন্তু গরম জল ওনারা আমাদের দিয়ে দিচ্ছেন, যার জন্য আমাদের কোনো কিন্তু অসুবিধা হয়নি। টেন্ট থেকে বেরিয়ে দেখুন এইরকম একটা স্পেস করা আছে, যেখানে আপনি বসতে পারবেন। আর এখানে বসে না, এই যে সামনে ধরুন পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মাথায় অলরেডি বরফ জমে আছে, আর এইগুলো দেখতে পারবেন। আর এই যে টেন্টটা, পুরো চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাঝে টেন্ট। এইরকম একটা জায়গায় আপনি একটা রাত কাটালে আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এই টেন্টটা এমনই একটা জায়গায়, পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে কিন্তু এই টেন্টটা। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আমাদের আলুর পরাঠা, আচার, বাটার, তার সাথে গরম গরম চা। আমরা এখানে সবাই দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, এবার আমরা বেরোবো। বেশ ভালোই লাগছে, সকালটা বেশ ভালোই কাটছে, মানে একটু কাঁপ দিচ্ছে, তার সাথে এই যে চাটা দুর্দান্ত লাগছে। এরপর আমাদের গন্তব্য ছিল চিটকুল গ্রামের স্থানীয় কিছু সাইট সিং। প্রথমেই চলে যাচ্ছি 5-7 কিলোমিটার দূরে ইন্দো তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত অপরূপ রানীকান্ডা গ্রামে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগিয়ে চলেছে, আর জানালা দিয়ে ধরা দিচ্ছে প্রকৃতির ক্যানভাস। সবুজ উপত্যকা, রুক্ষ উপত্যকা, দূরের বরফে ঢাকা পাহাড়, আর মেঘ রোদ্দুরের খেলা। তো আমাদের ফার্স্ট এখানে চেকিং হলো। চেকিং মানে প্রথমে কোথায় বাড়ি বা অ্যাড্রেস, কি গাড়ি রয়েছে, ড্রাইভার কে রয়েছে, এই সমস্ত বিভিন্ন রকম কিছু ওদের যে প্রসিডিওর থাকে, সমস্ত চেকিং করে আমাদের ছাড়লো। আর এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নেই, আপনারা যদি ড্রোন নিয়েও আসেন, আপনারা কিন্তু এখানে সেটা ইউজ করতে পারবেন না। এই রকম কিছু সমস্ত গাইডলাইন রয়েছে, এবং একটা আমাদের আই কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এই আই কার্ডটায় বিভিন্ন গাইডলাইন দেওয়া রয়েছে। চিটকুলে আমরা যে জায়গাটা ছিলাম, ওইখান থেকে এগিয়ে আসার পর আমরা একটা ছোট্ট গ্রামে চলে এলাম। এটার নাম হচ্ছে রানীকান্ডা, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখানে সমস্ত ট্যুরিস্টরা কিন্তু এসে দাঁড়াচ্ছেন আর ছবি তুলছেন, আর এখানের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, বিভিন্ন সাইডে বিভিন্ন রকম ভিউ। আর এখান থেকে 70 কিলোমিটার পর্যন্ত আমরা যদি যাই, ওখানে হচ্ছে ইন্ডিয়ান তিব্বত যে বর্ডার, সেই বর্ডারটা পাওয়া যায়, কিন্তু আমাদের তো ওই বর্ডারের দিকে কোনো অ্যালাউ নেই। আর ওখানের হচ্ছে শেষ গ্রাম হচ্ছে দুনকি, যেটা সবাই আমরা বলে থাকি চিটকুলকে ভারতের শেষ গ্রাম, সেটা অ্যাকচুয়ালি না। দুনকি হচ্ছে ভারতের শেষ গ্রাম, ওখানে কোনো যাওয়ার পারমিশন থাকে না বলে চিটকুলকেই কিন্তু আমাদের ভারতের শেষ গ্রাম বলা হয়। তিব্বত হচ্ছে এখন চীনের আন্ডারে। এই যে আগে যদি আমাদের পারমিশন দেওয়া হতো, সেক্ষেত্রে আমাদের ইন্দো তিব্বত যে বর্ডার, সেটাও আমরা দেখতে পেতাম। রানীকান্ডার সেই অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে দিল।
প্রকৃতির এই স্বর্গীয় রূপ বুকে নিয়ে একরাশ ভালো লাগা সাথে করে আবার ফিরে পড়লাম আমাদের সেই চেনা আমাদের টেন্টের সামনে। স্মৃতির পাতায় চিরকাল জমা থাকবে এই সুন্দর সকালটা। এ দেখুন দূরে চিটকুল গ্রামটা কত সুন্দর লাগছে এখান থেকে। আমরা ওই জায়গাতেই যাব। আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের সামনে আবার চলে এলাম। এই ক্যাম্প থেকে এবারে আমাদের গাড়ি চলে যাবে পরের ডেস্টিনেশানে। তো চলুন পরের ডেস্টিনেশানে যাওয়া যাক। 2-3 মিনিট এগিয়ে এলাম। এটাও হচ্ছে চিটকুল গ্রাম। চিটকুল হচ্ছে একটা ছোট্ট গ্রাম। এখানে দেখুন, এখানে বহু বাড়ি রয়েছে, হ্যাঁ, বহু এখানে হোটেল রয়েছে বিভিন্ন রকমের সমস্ত কিছু রয়েছে। চিটকুল গ্রাম হলেও এখানে কিন্তু বহু হোটেল হয়েছে, বহু হোমস্টে হয়েছে, বিভিন্ন রকমের সমস্ত একটা বেশ জমজমাটি জায়গা তৈরি হয়েছে। আর এই চিটকুল গ্রামে যে একটা ধাবা রয়েছে, সবাই এটাকে আমরা বলি ভারতবর্ষের শেষ ধাবা বা ভারতবর্ষের শেষ ক্যাফে। এই হচ্ছে হিন্দুস্তান কা আখরি ধাবা। দুমতি বলে যে জায়গা রয়েছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ভারতের শেষ গ্রাম। তো যেহেতু ওখানে যাওয়ার পারমিশন থাকে না, সেই কারণেই কিন্তু আমরা সবাই এই চিটকুলকে ভারতের শেষ গ্রাম বলি। তো চলুন ভারতের এই যে শেষ গ্রামের যে ধাবা বা ক্যাফে সেটাই এখন আপনাদের দেখাবো। এবং এই ধাবা থেকে বাষ্পা নদীর ভিউটা দেখুন, খালি দুর্দান্ত দুর্দান্ত একটা ভ্যালি ভিউ। উপরে দেখুন পাহাড়ে বরফ জমে রয়েছে এবং সবুজে সবুজ হয়ে রয়েছে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। এই আখরি ধাবায় এসে আমরা আজকের লাঞ্চটাও সেরে নিচ্ছি এখানে। আর আরেকটা জিনিস বলে রাখি, লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, লাঞ্চটা হচ্ছে আপনাদের আলাদা পে করতে হবে। আর আমাদের ট্যুর অপারেটর হচ্ছে দ্য হেরিটেজ ট্রাভেলস, এবং আমাদের সাথেই এই হেরিটেজ ট্রাভেলসের রিত এবং সুশান্ত আমাদের সাথেই কিন্তু আজকের রয়েছে। না, আমরা লাঞ্চটা এই কারণেই করে নিচ্ছি, এখন 1:30টার মতো বাজে। ধাবাটায় ঢুকেছিলাম ছবি তোলার জন্য, ভাবলাম যে লাঞ্চটা এখানেই করে নিই। তো লাঞ্চে আমাদের গরম গরম ভাত, তার সাথে হচ্ছে রাজমা, আর এটা কি আছে বলো তো, একটা ছোলা দিয়ে কোনো একটা প্রিপারেশন, তার সাথে একটা কারি টাইপের। এটাতে ডাল রয়েছে সম্ভবত, তার সাথে একটু টক টক, টেস্ট খুব সুন্দর লাগছে। আর তার সাথে এরকম বড় বড় লঙ্কা ভাজা। আর এটা হচ্ছে ছোলার কারি বলা যায়। চিটকুলের হাইটটা একটু দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রে এসেছিলাম, আজকে যাওয়ার পথে দেখিয়ে দিলাম। 11,320 ফুট হাইট। আমরা চিটকুল থেকে বেরিয়ে পড়লাম। গতকাল আমরা রাত্রে যেহেতু এসেছিলাম, এই সমস্ত দৃশ্যগুলো দেখুন আমরা কিছুই দেখতে পাইনি। তো এখন আপনাদের এই সমস্ত প্রাকৃতিক যে সৌন্দর্য, আমরা এখন চিটকুল থেকে সাংলার উপর দিয়ে কল্পা যাব, তারপরে টাবো, কাজা, চন্দ্রতাল, এখনও আমাদের অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে। বেশ কয়েকটা দিন আমরা এখনও কাটাবো। তার সাথে সাথে দেখুন এই পাথর কেটে কেটে এই যে রাস্তাটা তৈরি হয়েছে, মানে উপরের এই যে পাথরগুলো মনে হচ্ছে যেন একেবারে মাথার উপরে হয়ে রয়েছে। দেখুন একটা ভয়ঙ্কর লাগছে, তবে ভয়ের কোনো কারণ নেই। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, বেশ মজাও লাগছে, ভালোও লাগছে। আমাদের পরবর্তী গন্তব্য কামরু ফোর্ট, যা চিটকুল সাইট সিংয়ের মধ্যেই পড়ে। যদিও অনেক ট্রাভেল এজেন্সিরা এখানে নিয়ে যান না, কিন্তু দারুণ দেখার মতো জায়গা। চিটকুলের পরেই যে সাংলা গ্রাম, তার ঠিক উপরে রয়েছে সাংলা উপত্যকার কামরু গ্রাম। সেখানে রয়েছে শতাব্দী প্রাচীন রাজকীয় দুর্গ। এই হচ্ছে কামরু ফোর্ট, যেটা হচ্ছে সাংলার মধ্যেই পড়ে। গাড়ি আপনাকে বেশ কিছুটা আগে নামিয়ে দেবে, আপনাকে এই রাস্তা ধরে ট্রেক করে উপরের দিকে যেতে হবে। আর এই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, যেতে যেতে এইরকম দেখুন ছোট্ট ছোট্ট উপর থেকে কোনো ঝর্ণা বয়ে ঠিক এই জায়গাগুলোয় পড়ছে, এইরকম অনেকগুলো আছে। কিছু কিছু অফবিট ডেস্টিনেশন থাকে যাওয়ার পথে, সেগুলো হয়তো সব ট্যুরিস্ট এজেন্সিরা করায় না। তো আমাদের যে এই ট্রাভেল এজেন্সি রয়েছে, মানে সব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু এরা ঘুরিয়ে দেয়। এটা খুব ভালো লাগে। কিছু কিছু এরকম অফবিট জায়গা ভালোই লাগে যেতে। আর আরও একটা ব্যাপার, যে সব ট্যুরিস্টরা আসবেন সবাই হয়তো এই যে এতটা পাহাড়ি রাস্তা ট্রেক করে উঠতে পারবেন, আমরাই যেমন হাঁপিয়ে যাচ্ছি। বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা, কারণ আমাদের তো এইরকম অভ্যাস নেই যে এত রাস্তা ট্রেক করে ওঠা। আপনাদের মনে হলে এই জায়গাটায় যাবেন, যদি মনে হয় যে সম্ভব হচ্ছে না, যাবেন না। উপরে বেশ কিছুটা ওঠার পর দেখুন এখানের যে রাস্তাটা যেতে কিন্তু খুব সুন্দর লাগছে। দুই ধারে এইরকম পাথরকে আর কি দিয়ে গার্ড করা আছে।
প্রথমে বেশ খাড়াই অনেকটা ওঠার পর এরকম, কিন্তু এবার যেটুকু রাস্তা আছে খুব একটা খাড়াই না। তবে এই যে যাচ্ছি না, দু সাইডে আপেল গাছ, তো বেশিটা আপেল গাছই দেখা যাচ্ছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে। আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ফোর্টের দিকে যাচ্ছি। এই দেখুন, এইখানে প্রচুর গাছে এইভাবে আপেল ধরে আছে, কোনোটা সবুজ এখন আছে আবার কোনোটা লালও আছে, তাই না? ফাইনালি আমরা অনেকটা ট্রেক করে এই যে কামরূপ ফোর্টে চলে এলাম। এই হচ্ছে দরজা, এটা খুলে ভিতরে ঢুকতে হবে। আমি ঢুকছি ভিতরে। এই হচ্ছে, এটার হচ্ছে মেন দরজা, এখান দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। মার মন্দির আছে এখানে, বদ্রীনাথ আর মা কামাখ্যা দেবীর মন্দির আছে। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, আপনারা যখন আসছেন আগের দিন মানে 24 ঘন্টা আগে থেকে যদি ভেজ খান তবেই কিন্তু এখানে মন্দিরের ভিতরে অ্যালাউ, না হলে কিন্তু কোনো অ্যালাউ নেই। আর একটা কি ব্যাপার বলুন তো, হয়তো আমরা বললাম যে আমরা মানে কিছু খাইনি, কিন্তু সেটা কি ঠিক হবে? আমরা গতকাল মানে ননভেজ খেলাম, সেখানে এখানে এসে মিথ্যা কথা বলে ভিতরে ঢুকবো, সেটা তো ঠিক হবে না। তো যাই হোক, যা নিয়ম রয়েছে আমরা সেটাই করলাম, আমরা আর ভিতরে গেলাম না। তবে এর সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কামরূপ ফোর্ট মূলত কাঠ ও পাথরের তৈরি অপূর্ব মিশ্রণে তৈরি একটি বহুতল বিশিষ্ট টাওয়ার বা দুর্গের মতো দেখতে। চমৎকার খোদাই করা কাজ এবং ছাদের ঢালু নকশা একে আলাদা রূপ দিয়েছে। কিন্নর অঞ্চলের প্রাচীন শাসকের মূল রাজধানী ও ক্ষমতার কেন্দ্র ছিল এই কামরূপ। এই রাজবংশের রাজ্যাভিষেক অনুষ্ঠান বা অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের সূচনা এই দুর্গ থেকেই হতো। এই মন্দিরের প্রতি স্থানীয় মানুষের অগাধ বিশ্বাস ও ভক্তি রয়েছে। ট্রেক করে উঠতে হলো, যারা ট্রেক পছন্দ করেন তারা এই জায়গাটা কিন্তু চুজ করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, সেটা আপনারা বুঝে আসবেন। আমাদের জায়গাটা খারাপ লাগলো না, ভীষণ ভালো লাগলো। হিমাচল স্পিতি ভ্রমণ নিয়ে চিটকুল গ্রামটি এই ভিডিওর মাধ্যমে সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, এতটাই রোমাঞ্চকর, সেই কারণেই হয়তো ভারতের শেষ গ্রাম চিটকুল এত জনপ্রিয় হয়ে গেছে। এবারে একটা ছোট্ট অনুরোধ করি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, এবং যে সমস্ত দর্শকরা আমার ভিডিও ভালোবাসেন সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হব। কিছু জানার থাকলে অথবা ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন এবং আত্মীয় পরিজনদের ভিডিওটা শেয়ার করবেন। তাতে করে ইউটিউব অ্যালগোরিদম আরও বেশি বেশি দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে দেয়, যেটাতে আমরা উপকৃত হই। আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। স্পিতি ট্যুরে আরও একটা দুর্দান্ত রোমাঞ্চকর পর্ব আসতে চলেছে। দয়া করে পরের পর্বের অপেক্ষায় থাকবেন। আর সমস্ত দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।